তোমাদের সবার ভালোবাসায় আমি কিন্তু বন্ধুরা কালকে থেকে আজকে একটু ভালো আছি। আর আমার কি হয়েছিল আমি বলছি তোমাদেরকে। আর সকাল সকালে কিন্তু আমি তোমাদের সামনে চলে আসলাম। প্রথমে ভাবলাম যে আমি ব্লগটাকে করব না, দুদিন রেস্ট নিই, কিন্তু তারপরে ভাবলাম যে না, ব্লগটা আমি করতে থাকি। আমার যদি শরীরটা ভালো হয় তাহলেই আমি ভয়েসটা দেবো, আর না হলে ব্লগটা আমি তুলে রাখি। যাই হোক বন্ধুরা, এখন একটু ভালো আছে, তার জন্য আমি ভাবলাম যে না, আমার বন্ধুদেরকে সাথে নিয়ে কাজগুলো করি। তোমাদেরও যেমনি ভালো লাগে না আমাকে না দেখলে, তেমনি কিন্তু আমারও তোমাদের সাথে কথা না বললে, তোমাদের কাছে না আসলে একদমই ভালো লাগে না। আজ শরীরটা খারাপ হলেও কিন্তু তোমরা সাথেই থাকো, আমি কিন্তু সারা দিনটাই তোমাদের সাথে থাকবো। বাড়িতে আমার আর কেউ নেই, যদি কেউ থাকতো তাকে দিয়ে আমি কাজগুলো করাতাম। বাজার যাওয়ার একটা কাজ আছে আমার কাছে, অনেক বড় দায়িত্ব। আর তোমাদেরকে বলেছি আমার ফ্রিজে কিন্তু একটুও মাছ নেই, আর সবজি বলতেও তেমন কিছু নেই, অল্প কিছু কিন্তু আছে। সে কারণে আজকে যেতেই হবে, আর টাটকা মাছ আনবো, সেই কারণে আরও যাওয়া। অনেকক্ষণ বসে কিন্তু অপেক্ষা করছি যে মাছওয়ালা আসে কিনা। এই দেখো, হেনাও চলে এসছে। হেনাকে আসার সাথে সাথে আমি বললাম মাছওয়ালা যদি হাঁক দেয় তাহলে কিন্তু আমাকে তুমি বলবে, বাড়ি থেকে নিয়ে নেব। কিন্তু হলো না জানো বন্ধুরা, আমি কিন্তু গিয়েছিলাম বাজারে। হেনা যাওয়ার পর নিচ থেকে একদম বাজার করে মাছ ধুয়ে আমি নিয়ে চলে আসলাম উপরে। যতই শরীর খারাপ হোক তবুও কিন্তু অনেকটা এনার্জি দিয়ে করার চেষ্টা করছি। তো নিয়ে এসছি, দেখো এটা হচ্ছে রুই মাছ। তো একটুখানি রুই মাছ, কাটা মাছ কিনেছি, গোটা মাছ কিনিনি কিন্তু আজকে। আর তার সাথে ছোট ছোট পমফ্রেট মাছ পেয়েছি, তো নিয়ে চলে এসেছি। আর অবাক হয়ে যাবে যে মাত্র 15 মিনিট কিন্তু আমি বাজারের মধ্যে ছিলাম। মাত্র 2-3টে জিনিস আমি নিয়েছি যে বাজারে, তারপরে কিন্তু আমি সাথে সাথে চলে এসেছি। আজকের দিনটা কোনো রকমই যদি যায় সেই রকমই আর কি। তো ভাত বসাচ্ছি সকাল সকাল। তো বন্ধুরা বুঝতেই পারছো কেউ আসবে, তো তার জন্যই কিন্তু আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে দুজনার মধ্যে কেউ যখন প্রথম বাড়ি আসে না, আমি সকালবেলার দিকে আসলে কিন্তু অবশ্যই ভাতটা খাওয়াই। কারণ আমরা তো বাঙালি, তো মনে হয় যেন অনেক দিন পর বাড়িতে গিয়ে যদি একটু ডাল ভাত আলু সেদ্ধ খাই, তাতেও কিন্তু অনেকটা তৃপ্তি লাগে না, সেই কারণে। তো যাই হোক, আমি সকাল সকাল বসিয়ে দিচ্ছি। আর বলি বন্ধুরা কী হয়েছিল আমার, আমি তো হাঁসের ডিম খেয়েছিলাম, তোমরা সবাই জানো। তো হাঁসের ডিম কিন্তু আমি দুটো একসাথে খাইনি, আমি একটাই খেয়েছি একবার, দুপুরবেলা যখন খেলাম, খাওয়ার পরে যখন আমি একটুখানি শুয়েছি, একটু শুয়ে রেস্ট নিই, তারপরে আমি কাজটা করি, পরের কাজগুলো। কি এনেছি দেখেছো, নতুন আলু, আর এনেছি পালং শাক, আর কিছু না, আর 2 রকম মাছ। এটাই নিতেই 15 মিনিট সময় মতো লেগেছিলো আর কি। আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আমি যে মুসুরির ডাল টমেটো দিয়ে বা তেঁতুল দিয়ে, যাই বলো, টক ডালটা বানাই। আসি। আর ওই যখন ঘুম থেকে বা একটু রেস্ট নিয়ে উঠলাম, তারপরে প্রচণ্ড মাথাটা আমার ধরে গেল, ভীষণভাবে মাথা ধরেছে। আর তার সাথে তোমাদেরকে বলছি, বেশ অনেকক্ষণ টাইম ধরে কিন্তু আমার গাটা গোলাচ্ছিল। আর বিকেলবেলা আমি যখন ওই জামা কাপড় ভাঁজ করলাম, দেখো বন্ধুরা কে এসে গেছে, বাড়ির লোক কিন্তু বাড়িতে চলে এসছে। আর বন্ধুরা আমি কিন্তু রান্না তো কমপ্লিট করতে পারিনি, এখন তো বললাম তোমাদের 10:30টার কাছাকাছি বাজে। তো সকালবেলা গরম গরম ভাতই ভেবেছি, তো সব সময় দিই, তোমরা জানো, মেয়ে আসলেও মেয়েকে দিই, আর ওর বাবা আসলেও আমি দেওয়ার চেষ্টা করি। কারণ কি বলো তো, বাঙালি তো আমরা, সকালবেলা একটুখানি গরম গরম ভাত, ডাল, আলু সিদ্ধ এগুলো দিয়ে খেলে না মনে হয় যেন তৃপ্তি হলো, এতদিন পর বাড়ির খাবার খেয়ে। সেই কারণেই কিন্তু আমি বসিয়েছি, তবে আমি জানি না সে খাবে কি খাবে না, দেখা যাক কি করে। আর দেখো, আমি বললাম খেয়ে নাও, হাত পা ধুয়ে ভালোভাবে চেঞ্জ করে নিয়ে জামা কাপড় বা স্নান করে নাও, তাহলে খেয়ে নিলে পরে কী হবে, তারপরে তুমি যা করবে করবে না। সে বললো আগে চা করো, বাড়ির চা খাবো। তো চা খেলে দেখবে তার তো খিদেটা নষ্ট হয়ে যাবে। বিস্কিট খাবে না, তো তোমরা জানোই যে মোটামুটি 15 যারা আছো আমার, সে তো অল্প একটু চা খায়। তো দেখো আমার ভাত ডাল কিন্তু হয়ে গেছে, আমার পুরো রেডি। যাই হোক, সে কিন্তু খেলো না, আমি খেয়ে নিলাম বন্ধুরা। আমি কি করবো, আমার কি তো খিদে পেয়ে গেছে, এখন 11টা বেজে গেছে। তো আমি কিন্তু ডাল আলু সেদ্ধ দিয়ে অল্প করে খেয়ে নিয়েছি। আর যেটা বলছিলাম, তো তারপরে জানো তো, আমি তোমাদের কমেন্টসের ভিডিওর বানাতে আমি বসলাম, আমি দুজনার কমেন্টস কিন্তু পড়েছিও। ওই দুজনার কমেন্টস পড়ার সাথে সাথে না আমার শরীরটা এমন খারাপ করতে লাগলো, তো আমি তারপরে তোমাদেরকে ভাবলাম যে না, বলেই দিই। আর দুজনার কমেন্টস তোমাদেরকে আমি পড়ে শোনাবো, আর বাদ বাকিদেরটা শোনাবো না, এটা তো ভীষণই খারাপ, আমারও লাগবে তোমাদেরও লাগবে। যেদিন আমি শোনাবো তো সবারটাই আমি শোনাবো।
তারপরে অনেকক্ষণ আধা ঘন্টা আমি বসে থাকলাম যে না দেখি শরীরটা যদি ঠিক হয় তারপরে নয় আমি করবো। এই করতে করতে জানো তো আমার রাত বাড়তে বাড়তে 8টা সাড়ে 8টা এরকম মতন বেজে গেছে। তারপরে আমি কখন করব, শরীরটা এত খারাপ লাগছিলো দেখে। যাই হোক গ্যাসের ওষুধ খেলাম। তোমরা সবাই আমাকে বলেছো গ্যাসের ওষুধ, প্রেশার বেড়েছে কি না। অত রাতে তো আর আমি প্রেশার মাপতে যেতে পারিনি। তো গ্যাসের ওষুধ খাওয়ার পরে ধরো 1 থেকে 1.5 ঘন্টা পরে গিয়ে দেখলাম যে আমার গায়ে যে মানে গাটা গোলাচ্ছিলো সেটা আবার বন্ধ হলো, কিন্তু মানে মাথা যন্ত্রণাটা আমার কিন্তু বন্ধ হচ্ছে না। যাই হোক গেল পরদিন সকালবেলা আবার আমার মানে ঘুম থেকে উঠতেই দেখি যন্ত্রণায় মাথা ভার হয়ে আছে। তার সাথে কি বন্ধুরা, ঘাড়ে আমার প্রচণ্ড ব্যথা, মনে হচ্ছে স্পন্ডেলাইসিস হয় না সেই রকমই কিছু হবে। আমি যে ঘাড় কাত করে করে সব সময় মোবাইলে কাজ করছি না, সেখান থেকে হতে পারে আমার স্পন্ডেলাইসিসের মানে প্রবলেম। তো আমি দেখালাম আমাদের এখানে যে ওষুধের দোকান, সেখানে আমি মেডিসিন মানে আনতে গেলাম, প্রেশারটা চেক করলাম, দেখলাম যে মানে আমার প্রেশার ঠিকই আছে। তারপরে ওদেরকে আমি বললাম, তখন ওরাদের একটা তো আইডিয়া হয় দেখে আমার মানে আমার সিমটমগুলো যা যা বললো, তখন বললো যে আপনার হচ্ছে স্পন্ডেলাইসিসের লক্ষণ এটা। স্পন্ডেলাইসিস হলে নাকি এরকম গাটা গোলায়, মাথা তো ঘোরাবেই, মাথা তোলা যাবে না, ঘাড়ে ব্যথা হবে, এবং সব সিমটমই আমার মধ্যে রয়েছে। তো ভীষণ তখন আমার চিন্তা হয়ে গেল যে কি করব, তাহলে কি করে, এখন তো এক্সারসাইজ করা যাবে না, ব্যথা আছে না আমার ঘাড়ের কাছে, ঘাড়টা নাড়াতে পারছি না জানো তো। তা মনে হতো যদি স্পন্ডেলাইসিস হয় তো মানে একটু তোমার মুশকিল হয়ে যাবে না। চিন্তা হয়ে গেল আমার যে ফোনে তো আমাকে কাজটা করতেই হবে, তো কিভাবে করব, অন্য কিছুভাবে করা যায় কি না। যদি তোমাদের কাছে কোনো বুদ্ধি বা আইডিয়া থাকে আমাকে কিন্তু বলতে পারো। পালং শাকের চচ্চড়িটা আমি রান্না করে ফেললাম, আর ওখানে তো ডাল রান্না করেছি, মাছ রান্না করে দিয়েছি সর্ষে পোস্ত দিয়ে। আর বন্ধুরা তোমাদেরকে বলি, সে কিন্তু খায়নি জানো তো, শুধু শুধু আমি সকালবেলা ভাত করলাম। তো আমি না খুব রেগে গেলাম সকালবেলায়। দেখো যেদিনই আসলো সেদিনে রাগটা হয় কি না বলো, যে ভাত কি আমি সকালবেলা বানিয়ে নিজের জন্য খাই। ও কিন্তু খেলোই না। আমি ভালোবাসা দেখিয়ে কিন্তু ওর জন্য ভাত করতে গেলাম, ও আমার ভালোবাসাকে হাওয়া দিয়ে উড়িয়ে দিল। এত কষ্ট লাগে না। আমি বলেছি আমি আর বানাবোই না সকালবেলার খাবার, তুমি এতদিন পরে আসলে আর আমি রান্না করলাম তুমি খেলে না। যেই বলছি খেয়ে যাও একটুখানি গরম গরম, এই তো একটু পরে খাচ্ছি একটু পরে খাচ্ছি। আমি বলতে বলতে বললাম যে 12টা সাড়ে 12টা বেজে গেছে, আর কি পরে খাবে, একবারেই তুমি খেয়ে নেবে তাহলে ভাত। আর জানো বন্ধুরা কীরকম মানে বোকামি করেছি আমি তো বুঝতে পারিনি আমার বর যে আমাকে এভাবে ধোকা দেবে, যে সে যে খাবে না। তাহলে কিন্তু আমি ভাত একবারে পরেই বসাতাম। আমি না সকালবেলা অল্প করে ভাত বসিয়েছিলাম, খুব ভালোবাসা দেখিয়ে যে সকালবেলা দুজনার খাওয়ার মতন গরম গরম, দুপুরবেলা তো দেবো ওকে ভাত আবার, তাহলে তখনও গরম খাবে। তো এখন এমন ভাত করেছি, আমি তো অল্প একটু খেয়েছি, খাওয়ার পর যেই ভাতটুকু আছে দুজনার আবার হবে না, তো আবার ভাত বসাতে হবে। বুঝতে পেরেছো মানে কীরকম লাগে বলো, এত বিরক্ত লাগছে আমার। যাই হোক কী করবো, আমি ভাত কিন্তু আবার বসিয়েও দিয়েছি। দেখো মাছ ভাজা ওর জন্য রেখেছিলাম খুব ভালোবাসা দেখিয়ে, আর পালং শাক খেতে কিন্তু খুব ভালোবাসে। আর এই দেখো মুসুরির ডাল টমেটো দিয়ে, আর এই হচ্ছে মাছ। দেখো তেল কিন্তু ভাসছে না বন্ধুরা, তবে কিন্তু একটু তেল দিয়েছি আজকে। তো এই দিয়ে কিন্তু দুপুরের খাওয়া। যাই হোক দেখো ভাত কিন্তু ওকে আমি দিয়ে দিয়েছি, পালং শাকের চচ্চড়ি আর দিয়ে আমি খাচ্ছি, আর ও কিন্তু দেখো ধোয়া ওটা ভাতও খাচ্ছে। যাই হোক বন্ধুরা খেয়ে নিই, কারণ অনেকদিন পর তো বাড়ির ভাত, আর ভাত বাড়লে না ও আমাকে বলবে এতগুলো ভাত। আমি বললাম খাও, কতদিন তুমি ভাত খাও না, মানে বাড়ির খাবার খাও না। ভাত তো খায় ওখানে, তা হলো বাড়ির খাবার তো একটা আলাদা বলো। এই দেখো আমাকে বলছে ব্ল্যাঙ্কেট কোথায়, আমি তো এখনও নামাইনি মোটাটা। আর তোমাদেরকে বলি আমি পাতলাটাতেই আমার হয়ে যায় কেন, আমার তো খুব প্রেশার, সেই কারণে কিন্তু এখনও পাতলা কম্বলেই হয় আমাকে। কিন্তু কে একজন আমাকে বলছিল, নামটা মনে নেই, যে এই পাতলা কম্বলে আমার হয় কি না। হ্যাঁ আমার এখনও অবধি হয়ে যায়। দেখো দুজনের বালিশ নিয়ে নিয়েছি, এখন কিন্তু একটু রেস্ট নিলাম জানো তো। নিয়ে তারপর দেখো চিমনি সার্ভিসিংয়ের আজকেই আসার কথা, 5টায় আসার কথা বলেছিল, কিন্তু এখন বাজে ঘড়ির কাঁটাতে 4টে, তো 4টেই চলে এসছে। তো একটু ভেবেছিলাম রেস্ট নেব, যাই হোক রেস্টটা ভালোভাবে নিতে পারলাম না। আর তোমাদেরকে বলি বন্ধুরা, নিজের এত সার্ভিসিং করবেই, মানে যতদূর করা যায় তার বাইরেও কিন্তু প্রতিটা জিনিসের যত্ন নিতে গেলে লোককে দিয়েও কিন্তু সার্ভিসিং করাতে হবে। মানে যে কোম্পানির জিনিস সেই কোম্পানির লোককে দিয়ে, তারা যে ভেতরটা করে দেবে সেটা কিন্তু আমরা করতে পারবো না। আর সেটা করলে কিন্তু জিনিসটা অনেকটা ভালো থাকবে। তো আমার জিনিসটা দেখতে পাচ্ছ, আর এই যে ছেলেটা এই কিন্তু প্রতিবার এসে করায়। তো আমার হাজব্যান্ড যখন বাড়ি থাকে না, তখন কিন্তু এ খুব যত্ন করে, তার যত্ন ঠেলা দেখো, ধরে ধরে একদম প্রতিটা জিনিস কিন্তু করছে। আর হাজব্যান্ড যখন না থাকে না, তখন কিন্তু একটু তাড়াহুড়া করে চলে যেতে চায়। তো আজকে আমি বলেছি দাদা কিন্তু আছে, তোমাকে কিন্তু করে দিতে হবে ভালোভাবে।
তো বলছে হ্যাঁ হ্যাঁ, আপনার তো চিমনিতে নোংরাই হয় না, নোংরা হলেই না আমি ভালো করে করব। আমি বলছি আমাকে ও তারপরে কি বলছে বলো তো, যে নোংরা কোথায় এখানে? আমি বললাম, তুমি নোংরা দেখতে পাও না? আমি তো কত নোংরা দেখতে পাচ্ছি এর মধ্যে। ও নাকি নোংরাই দেখতে পায় না, আমারটা নাকি এত পরিষ্কার। যাই হোক বন্ধুরা, ও তো করে দিয়ে চলে গেল। তারপরের কাজটা কি বলতো, নিচে যে ফ্লোরে পড়েছিল না ওই সমস্ত কিন্তু আমার হাজব্যান্ড করে দিয়েছে, তো ওপরটা আমি করছি। এই চিমনিটা পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে, তো সেই ফাঁকে গিয়ে আমি সন্ধে পুজো দিয়ে এসেছি, তারপরে কিন্তু আমি আসলাম এটা পরিষ্কার করতে। আর গ্যাস ওভেন এগুলো তো আমি পরিষ্কার করি না, যেদিন ওদের আসার থাকে না সেদিন কিন্তু আমি একটু আগে করি না। পরিষ্কার করতে গেলে ওরা দেখবে পা দিয়ে ওঠেন, ওদের হাতে নোংরা বা ওখান থেকে কেরোসিন তেল একটু যদি পড়ে, সেই কারণে কিন্তু পরে করি পরিষ্কারটা। আর বন্ধুরা, আজকের দিনটা তো আমি রেস্ট নিলাম না, রেস্ট তো নিতে আমি পারলাম না আসলে। দেখো এসছে, এগুলো তো আমাকে করতেই হতো, তো সেই কাজগুলো আমি করছি, তো ভাবলাম যে একটু ক্যামেরা অন করেই আমি করি। আর ঘাড়ের সমস্যাটা হচ্ছে, আদার্স আর কোনো সমস্যাটা কিন্তু আমার এখন মানে এই মুহূর্তে নেই আর কি। তবে একটা কথা বলি, যে হয়তো একদিন পর একদিন বা মাঝে মাঝে গ্যাপ গেলে ভাববে, মানে যখন অনেকটা দেরি হয়ে যাবে না, আমি যদি নোটিফিকেশন তোমাদের না দিতে পারি, তাহলে বুঝে নেবে যে আজকে আর ব্লগটা আসছে না। কারণ কি, বাড়িতে একটু কাজ আছে, সেই কাজগুলো করতে গেলে আমি হয়তো সমস্ত দিক ব্যালেন্স করে ব্লগ আমি তুলে রাখবো, কিন্তু এডিটিং বা ভয়েস দেওয়ার একটা সমস্যা হবে, সেই কারণে তোমরা না পেলেও পেতে পারো। আর এখন দেখো চা বানিয়ে নিলাম, তো আমি ভেবেছি দুধটা দেখো কাপের বাইরে দিয়ে মনে হয়, হাত দিয়ে দেখছি না। তোর বাবা চাটা খেয়ে নিয়েছে, দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি। আমার চোখ মুখ দেখো যে কেমন উস্কো খুস্কো হয়ে গেছে। আর প্রত্যেক বছর শীতের শুরুতে আমি এই যে আমার কুর্তিটা উলেন, এটা কিন্তু আমি মানে এটা দিয়ে আমি স্টার্ট করি পরা। আর এই উলেন কুর্তিটা এক বছর বিগ বাজার থেকে আমার নেওয়া হয়েছিল 650 টাকা দাম দিয়ে। তো ওটা আমার এত পছন্দ, ডিসকালার হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি পরি। এটার সামনে না সুন্দর একটা কাটিং আছে, তোমাদের একদিন দেখাবো। আর দু সাইডে দুটো কিন্তু পকেট আছে উলেনের, এই জন্য আমার ভীষণ পছন্দ এটা। আর এখন দুজনে রেডি হয়ে যাচ্ছি একটু বাইরে, ওর বাবা আসলে তো আমাকে একটু বাইরে বেরোতে হয়। আর তাছাড়া তো তোমরা জানোই আমি কিন্তু বাইরে বেরোই না, আর তোমরা বাইরের ব্লগ আমার দেখতেও পাও না। আমি যে মুদিখানা দোকানগুলোতে যাই, সেগুলো তো মানে একদম লোকাল মার্কেট, মানে আমাদের পাশের দোকান থেকে নিই, তো সেই কারণে সেখানে কিন্তু আমি ভিডিও করি না। আর ভিডিও করলে তারাও লজ্জা পায়, তো সেই কারণে কিন্তু আমি ভিডিও করি না। আর আমি কিন্তু কাউকে বলি না, জানো তো, যে আমার পাড়ার লোকদের অবধি যে আমি ভিডিও করি, আমার ব্লগ চ্যানেল আছে, তবে জেনে গেছে আমার পাড়ার লোকরা সবাই বলতে গেলে, কিন্তু আমি আর মুখ ফুটে কিন্তু কাউকে বলি না। আর পাড়ার লোকরা জানে আর মানে পরও তারা কিন্তু আমাকে মুখ ফুটে কেউ বলে না, যখন আমিও তাদেরকে কিন্তু বলি না। তবে তারা দেখতে পায় না আমি যে ছাদে গিয়ে ভিডিও যেগুলো করি, সেগুলো কিন্তু ওদের চোখে পড়ে। আর বন্ধুরা দেখো এখন কটা বাজে, 7টার সময় কিন্তু তখন মানে বাজে বেরিয়েছি, আর এখন ঘড়ির কাঁটাতে পুরো 8:30 বাজে। এদিক ওদিক মানে আরও অনেকগুলো দোকানে গিয়েছিলাম একটু দরকারি কাজে, আগে আগে তোমরা দেখতেই পাবে, আমি দেখাবো। ওর বাবা এসছে মানে কিন্তু এখন অনেকগুলো কাজ থাকবে পরপর, তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ওর বাবা থাকলে জানো তো, স্কুলটা কিন্তু এখানেই থাকে। ওর বাবা না ওই নিচ মানে যে সিঁড়ির ওখানে যে থাকে না দরজাটা, ওটা একটু ছোটো, তো ওর বাবা হাইটে প্রচণ্ড লম্বা, তো নিতে পারে না, সেই কারণে এইখানে চলে আসে। আসার সময় মিষ্টি নিয়ে এসেছি। আর দেখো ওর বাবা জুতো কিনেছে, এটা সেই কভারটা কিন্তু খুলে নিচে রেখে এসছে, তো আমি ভাবলাম তোমাদের ভিডিওতে মানে শেয়ার করবো ভালোভাবে, তার আগেই আমার বড়মশাই কিন্তু পরে নিয়েছে জুতোটা, তা আমি বললাম খোলো আমি একটু দেখাই। আর আমি একজোড়া হাওয়াই চপ্পল এনেছি, সেই জুতোটাও কিন্তু নিচে আছে, ওই যে পেছনে যাওয়ার জন্য ফুল টুল তোলা বা বাসন মাজা ঠাকুরের বা কিছু ধুতে পেছনে যায় যে, ওখানে যাওয়ার যে জুতোটা না, ওর বাবা আজকে আসলো আর আমার জুতোটা পরলো, আর অত বড় 9 নম্বর পা, আর আমার তো লাগে 6 নম্বর, তো ব্যাস ঢোকালো আর ছিঁড়ে দিল। আমি বললাম এক্ষুনি আমাকে জুতো কিনে দেবে, তাই গিয়ে কিনে নিয়ে আসলাম হাওয়াই চপ্পল। আর বন্ধুরা সকাল থেকে সন্ধে পর্যন্ত কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।